বন্ধুরা, মাধ্যমিক পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এই টেস্ট পেপারের 376 পেজ আমি এখানে সলভ করব, যেখানে কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 2 আর কোয়েশ্চেন 3 আমি পার্ট 1 ভিডিওতে সলভ করেছি। তার ভিডিও তোমরা ইতিমধ্যেই পেয়ে গেছো। আর যদি আমার চ্যানেলটিকে যদি প্রথম এসে থাকো, তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই পেজের পার্ট 1 ভিডিওটা তোমরা দেখে নাও। এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। এই ভিডিওতে আমি কোয়েশ্চেন 4 এর সমস্ত কোয়েশ্চেন ডিটেলে আলোচনা করব, ঠিক আছে? আর বোঝানোর পর তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। ভিডিওটা শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এবং যারা আমার এই চ্যানেলে প্রথম এসছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে দিও, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর লাইকও করো। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। এটা হচ্ছে 4 নম্বর দাগের প্রথম প্রশ্ন। কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 3528 অর্থাৎ 3528 টাকা হবে? দেখো এখানে কি জিজ্ঞাসা করছে, কত টাকা, অর্থাৎ এখানে মূলধন চাইছে। আমাদের এখানে মূলধন বার করতে হবে। তাহলে মূলধন পি, এটা আমাদের বার করতে হবে। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, আর এটা অবশ্যই বার্ষিক, যেটা হচ্ছে 5%, 2 বছরে অর্থাৎ সময় টি ইকুয়ালস টু 2 বছর। এই তথ্যগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। বছরে এত টাকা হবে, অর্থাৎ এই টাকাটা হচ্ছে সবৃদ্ধি মূল বা সুদ আসল। তাহলে সবৃদ্ধি মূল হচ্ছে সবৃদ্ধি মূল, এটা হচ্ছে 3528 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা সরাসরি সবৃদ্ধি মূলের একটি সূত্র জানি, এবং সেই সূত্রটা কিরকম? a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার t, ঠিক আছে? তাহলে a হচ্ছে এখানে সবৃদ্ধি মূল, যেটা এখানে দিয়ে দিয়েছে, তাহলে আমি এখানে বসিয়ে দিই 3528। p হচ্ছে এখানে মূলধন বা আসল, যেটা আমাদের এখানে নির্ণয় করতে হবে, তাই এটা p থাকবে। 1 প্লাস r এর মানে এখানে 5%, আমরা এখানে শুধুমাত্র 5 বসাবো, ডিভাইডেড বাই 100, আর টি হচ্ছে সময়, যেটা হচ্ছে বছরে, কত বছর এখানে আছে? 2 বছর, তাহলে এখানে 2 বসিয়ে দেবো। এবার এখানে ক্যালকুলেশন করে আমরা পি এর মানটা বার করবো, ঠিক আছে? তাহলে সেটাই হবে আমাদের এখানে উত্তর। তাহলে এখানে 3528 ইকুয়ালস টু পি ইন্টু, এখানে যদি আমরা ক্যান্সেল করি, দেখো 5 আর 100 কেটে গেল, 1/20। এবার যদি লসও করি 20 হচ্ছে, তাহলে 20 একে 20, আর এখানে 1, এটার হোল স্কোয়ার। নেক্সট স্টেপে কি লিখবো? 3528 ইকুয়ালস টু পি ইন্টু 21/20 হোল স্কোয়ার। ওকে, এবার যদি হোল স্কোয়ার থাকে তাহলে এই নাম্বারটাকে আমরা দুবার লিখবো। এরপর আমরা কি করব, পি এর মান যদি আমাদের বার করতে হয়, তাহলে এই 21/20 আমাদের কি করতে হবে? এই দুটো 21/20 কে এদিকে নিয়ে আসতে হবে। তাহলে 3528, তাহলে যখন এদিকে আসবে এই সংখ্যাগুলো উল্টে যাবে, ঠিক আছে? মানে 20টা উপরে চলে যাবে, 21টা নিচে আসবে। এখানেও তাই, 20/21 ইকুয়ালস টু পি। এবার আমরা এখানে কাটাকুটি করবো, তাহলে আমরা পি এর মান পেয়ে যাবো। দেখো আমরা যদি এটাকে 7 দিয়ে কাটি, তাহলে দেখো 7, 3 7 21, 5 7 35। এবার দুটো সংখ্যা একসাথে আমি 7 দিয়ে যদি ভাগ করি, তাহলে আগে একটা 0 নিতে হবে, তাহলে 7, 4 7 28। আবার আমি এখানে 3 দিয়ে কাটি এটাকে, তাহলে 3 1 3, 2 0, 3 6 18, আবার 2, 3 8 24। এবার 21 8 168 হয়, ঠিক আছে? 21কে 8 দিয়ে গুণ করলে 168 পাবো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 8 ইন্টু 20, অর্থাৎ পি ইকুয়ালস টু 8 ইন্টু 20 ইন্টু 20। তাহলে 8 ইন্টু 20 ইন্টু 20, তাহলে কত হবে? এখানে হচ্ছে 400 ইন্টু 8, অর্থাৎ 3200। তাহলে 3200 টাকা। তাহলে মূলধনের পরিমাণ 3200 টাকা। সবসময় মূলধন কিন্তু সুদ আসলের থেকে কম হবে। তাহলে এখানে সুদ আসল দিয়েছে 3528, তাহলে মূলধন তার থেকে কম আসবে, এটা অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। তাহলে এখানে আনসার হচ্ছে 3200 এত টাকা। পরের প্রশ্ন, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? দেখো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা হচ্ছে একটা বইয়ের অঙ্ক। তোমরা তোমাদের সরল সুদের চ্যাপ্টারে দেখবে এই অঙ্কটা পেয়ে যাবে, 2 নম্বর চ্যাপ্টারে। তো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? অর্থাৎ আমাকে আর এর মান বার করতে হবে। আর এখানে কি কি তথ্য দিয়েছে? কোনো মূলধন,
এই কোনো মূলধন বলতে আমাদের এখানে আসলটাকে ধরে নিতে হবে। আমরা ধরে নিই যদি আসল যদি x টাকা হয়, আসল যদি x টাকা হয় তাহলে 10 বছর পর সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। দ্বিগুণ মানে অর্থাৎ সেটা 2x টাকা হয়ে যাচ্ছে। আর এই যে 2x টাকাটা হচ্ছে, এই 2x টাকাটা হচ্ছে সুদ আসল। ঠিক আছে? সুদ আসল। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি মূলধন হচ্ছে P, যেটা হচ্ছে x টাকা। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল অর্থাৎ A ইকুয়ালস টু দ্বিগুণ হবে 2x টাকা। তাহলে সুদ আসল যদি 2x টাকা হয়, মূলধন যদি x টাকা হয়, তাহলে কত টাকা সুদ হয়েছে? মূলধনের উপর x টাকা সুদ দিলে তবেই তো সুদ আসল হবে 2x টাকা। সুতরাং আমরা সুদ পাচ্ছি কত? সুদ মানেই হচ্ছে আমরা এখানে চিহ্ন দিতে পারি i ইকুয়ালস টু, সূত্র হচ্ছে সুদ আসল থেকে আসলকে বাদ দিতে হবে, অর্থাৎ a থেকে p কে বাদ দিতে হবে। তাহলে কত হচ্ছে 2x মাইনাস x, এত টাকা, অর্থাৎ আমরা পাচ্ছি x টাকা। ওকে, তাহলে সুদ আমরা পেয়ে গেলাম। এবার বাকি তথ্যগুলো এখানে দেওয়া আছে, সময় দেওয়া আছে 10 বছর, আমরা সুদের হার বার করবো। তাহলে এবার আর এর সরাসরি আমরা সূত্র ফেলে দেবো। আর মানে সুদের হার, বার্ষিক সুদের হার, যার সূত্র হচ্ছে 100 ইন্টু i ডিভাইডেড বাই p ইন্টু t। এবার মানগুলো তোমরা বসিয়ে দাও আর কাটাকুটি করো। তাহলে 100 ইন্টু i অর্থাৎ x, ডিভাইডেড বাই p অর্থাৎ আসল, সেটা হচ্ছে x, ইন্টু t সময়, যেটা হচ্ছে 10 বছর। তাহলে এখানে 10 বসিয়ে দিলাম। x ক্যান্সেল হয়ে গেল, এখানে একটা 0 ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি পেলাম? আর পেলাম 10%। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন, kx স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়ালস টু 0 সমীকরণের বীজ দ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে k এর মান কত? দেখো, বীজ মানে x এর মান, তো এই যে দ্বিঘাত সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল এই দুটো সমান। এবার দেখো, আমরা জানি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু বীজদ্বয়ের সমষ্টি বা যোগফল হলে, মানে সমান হলে, যদি সমান হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো, বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে c বাই a। বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে c বাই a, মানে x বর্জিত পদ বাই x স্কোয়ারের সহগ, এটা হচ্ছে সূত্র, তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? আর বীজদ্বয়ের যোগফলের সূত্র কি? বীজদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে মাইনাস b বাই a। তাহলে এখানে এই সমীকরণে যদি বীজদ্বয়ের গুণফল আর বীজদ্বয়ের যোগফল যদি সমান হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি c বাই a ইকুয়ালস টু মাইনাস b বাই a। তাহলে a ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে? কেন? কারণ এখানে এটা হচ্ছে নট ইকুয়ালস টু 0। আমরা জানি এটা দ্বিঘাত সমীকরণ তখনই হবে যখন এর মান 0 হয় না, তখনই। তাহলে এখানে 0 নয়, তাহলে আমি এখানে কাটতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে c ইকুয়ালস টু মাইনাস b। এইবার এই সমীকরণটার সাথে যদি আমি এই সমীকরণটাকে তুলনা করি, তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল যদি সমান হয়, তাহলে এখান থেকে বলতে পারি এটা হচ্ছে c আর এটা হচ্ছে b। তাহলে আমরা কি লিখতে পারি? 3k ইকুয়ালস টু কি? মাইনাস 2। দেখো, c ইকুয়ালস টু মাইনাস b, তাহলে 3k ইকুয়ালস টু মাইনাস 2, তাহলে k ইকুয়ালস টু কত আসলো? মাইনাস 2/3। ঠিক আছে? তাহলে k এর মানটা পেয়ে গেলাম। আমরা এখানে লিখে দিই kx স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়ালস টু 0 সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই a ইকুয়ালস টু k, b ইকুয়ালস টু 2 আর c ইকুয়ালস টু 3k। এবার আমরা কি লিখব? অতএব বীজদ্বয়ের সমষ্টি ইকুয়ালস টু বীজদ্বয়ের গুণফল হলে আমরা কি লিখতে পারি? যে c ইকুয়ালস টু মাইনাস b। অতএব c এর মানটা বসিয়ে দাও 3k, আর মাইনাস b মানে মাইনাস 2, তাহলে k ইকুয়ালস টু আসলো মাইনাস 2/3। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর।
পরের প্রশ্ন 4 নম্বর, একটি প্রকৃত ভগ্নাংশ ও অনন্যকের অন্তর 9/20, তাহলে সমীকরণটা লেখো। দেখো, এইটা সমীকরণটা গঠন করতে গেলে আগে আমাদের জেনে নিতে হবে প্রকৃত ভগ্নাংশ কি এবং তার অনন্যক করলে আমরা কি পাবো, তবে কিন্তু আমরা এখানে সঠিক উত্তরটা করতে পারবো। দেখো, একটা ভগ্নাংশের দুটো অংশ থাকে, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। ভগ্নাংশের উপরের অংশটাকে আমরা বলি লব আর নিচের অংশটাকে আমরা বলি হর। যেমন 2/3 যদি একটা ভগ্নাংশ হয়, তাহলে এখানে লব হচ্ছে 2 আর হর হচ্ছে 3। এখন যদি কোনো ভগ্নাংশের লব হরের থেকে ছোট হয়, যখন লব হরের থেকে ছোট হয়, তখন সেই ভগ্নাংশটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ আমরা ইংরেজিতে বলে থাকি প্রপার ফ্র্যাকশন। তাহলে লব যখন হরের থেকে ছোট তখন প্রকৃত ভগ্নাংশ। যেমন এই যে 2/3 আমি লিখলাম, এখানে দেখো লব 2 আর হর 3, তাহলে এখানে দেখতে পাচ্ছি লব হরের থেকে ছোট, তাহলে 2/3 এই ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ। যেমন 3/4 এটা প্রকৃত ভগ্নাংশ, যেমন 1/2 এটা প্রকৃত ভগ্নাংশ, যেমন 5/12 প্রকৃত ভগ্নাংশ। তাহলে লব হরের থেকে ছোট হলেই প্রকৃত ভগ্নাংশ। আর যখন লব আর হর এদের মধ্যে যদি এইরকম সম্পর্ক হয় যে লব হরের সমান অথবা লব যদি হরের থেকে বেশি হয়, তাহলে সেই ভগ্নাংশকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। এবার যেমন উদাহরণ হিসেবে আমি নিতে পারি, যেমন 10/4, এখানে আমরা দেখতে পাচ্ছি লব 10 আর হর 4, তাহলে লব হরের থেকে বড় হলো, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। যেমন 20/5, এটা কি, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে 10/4 যেমন অপ্রকৃত ভগ্নাংশ, 20/5 অপ্রকৃত ভগ্নাংশ। একইভাবে 3/2 এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। 5 এটাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, কারণ 5 মানে আমি কিভাবে জানি এটা 5 মানে আমরা এইভাবে লিখতে পারি 5/1, তাহলে এখানে দেখতে পাচ্ছি লব হরের থেকে বড়, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আবার যদি আমি এইভাবে লিখি 5/5, এখানে লব আর হর দুটোই সমান, তাহলে সমান হলেও সেটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। এখন দেখো, একটা প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্য, যেমন ধরো একটা প্রকৃত ভগ্নাংশ 2/3। এবার এই প্রকৃত ভগ্নাংশটাকে যদি আমি অনন্যক করি, অনন্যক করার অর্থ হলো উল্টে দেওয়া, লবটাকে হর আর হরটাকে লব করে দেওয়া। তাহলে যদি করি তাহলে আমরা কি পাবো, 3/2 পাবো। এবার দেখো 2/3 আর 3/2 এর মধ্যে কোনটা বড়? 3/2 করলে আমরা 1.5 পাবো। ঠিক আছে, 1.5 মানে 3/2 মানে 1.5, আর 2/3 এটা সবসময় 1-এর থেকে ছোট। প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর থেকে ছোট হয়। ঠিক আছে, 2/3 যদি ভাগ করি তাহলে দেখো আমরা কত পাচ্ছি, 2কে যদি ভাগ করি 0.0, তাহলে 3 6 18, মানে এরকম চলতে থাকবে 6666, অর্থাৎ এটা কিন্তু 1-এর থেকে ছোট, 0.6, তার মানে 1-এর থেকে ছোট, আর এটা হচ্ছে 1.5, তাহলে এটা হচ্ছে বড়। তাহলে যখন আমরা দুটো ভগ্নাংশ নেব, তার মধ্যে একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা অপ্রকৃত ভগ্নাংশ, 3/2 এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অনন্য করলেই আমরা অপ্রকৃত ভগ্নাংশ পেয়ে যাব। তাহলে এখন প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে অপ্রকৃত ভগ্নাংশের মান সবসময় প্রকৃত ভগ্নাংশের থেকে বেশি হবে। ঠিক আছে, তাহলে কোন ভগ্নাংশটা বড়? অপ্রকৃত ভগ্নাংশটা বড় আর প্রকৃত ভগ্নাংশটা ছোট। এবার যখন আমরা দুটো ভগ্নাংশকে অন্তর করব মানে বিয়োগ করব, তখন সবসময় আমরা কি করব, বড় ভগ্নাংশটাকে আগে লিখব আর ছোট ভগ্নাংশটাকে পরে লিখব, তখনই যখন দুটো ভগ্নাংশের বিয়োগফলটা যোগফল হবে, মানে যোগ আকারে থাকবে। যেমন এখানে 9/20 এটা তো যোগ আকারে আছে। যেমন ধরো 5 থেকে 2 বাদ দিলাম, তাহলে আমরা কিন্তু বিয়োগফলটা কত পাবো, বিয়োগফলটা আমরা 3 পাবো। এখানে যেহেতু বড় সংখ্যা আগে আছে ছোট সংখ্যা পরে আছে, তাই এদের বিয়োগফলটা সবসময় কিন্তু ধনাত্মক আসবে। কিন্তু যদি আমি এইভাবে লিখতাম তাহলে বিয়োগফল কিন্তু -3 আসতো। তাহলে বিয়োগফল যদি মাইনাস আসে তাহলে তখন আমি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বাদ দেব, আর বিয়োগফল যদি ধনাত্মক আসে তখন আমি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বাদ দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ভগ্নাংশের অন্তর 9/20, এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, তাহলে অবশ্যই বড় সংখ্যাটাকে আমাকে আগে লিখতে হবে, ছোট সংখ্যাটাকে পরে লিখতে হবে। এখন প্রকৃত ভগ্নাংশ আর তার অনন্যকের মধ্যে
অনন্য অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে অপ্রকৃত ভগ্নাংশটা হচ্ছে কি হয়, বড় হয়। তাই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমি আগে লিখব, তার থেকে প্রকৃত ভগ্নাংশ বাদ দিয়ে যেটা বেরোয় সেটা হচ্ছে 9/20 সমান হবে। তো আমি এখানে কি করব, সবার প্রথমে আমি প্রকৃত ভগ্নাংশটাকে ধরে নেব যে প্রকৃত ভগ্নাংশটা x, তাহলে x/1, ঠিক আছে। x/1 মানেই এটাকে আমরা ধরে নিচ্ছি প্রকৃত ভগ্নাংশ, x মানে হচ্ছে x/1। এখন এটাকে যদি অনন্য করি তাহলে কি পাবো, 1/x পাবো। তাহলে এই 1/x-টা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। এখন এই ভগ্নাংশটা থেকে এই ভগ্নাংশটাকে বাদ দেবো, বাদ দিয়ে আমরা কি লিখবো, সমান সমান 9/20। তাহলে আমরা এখানে করি অঙ্কটাকে। তাহলে প্রথমে ধরি প্রকৃত ভগ্নাংশ, তোমরা অপ্রকৃতকেও ধরে নিতে পারো, ঠিক আছে। আমি এখানে প্রকৃত ধরছি। ধরি প্রকৃত ভগ্নাংশ হলো x, অতএব প্রকৃত ভগ্নাংশের অনন্য হবে 1/x। তাহলে এখন আমরা কি লিখব, 1/x এই সংখ্যাটা কিন্তু বড় x এর থেকে। তাহলে যেহেতু 1/x এটা হচ্ছে x এর থেকে বড়, তাহলে আমরা লিখব অতএব প্রশ্নানুসারে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বাদ দেবো, ইকুয়াল হবে 9/20। তাহলে এটা হলো তোমার সমীকরণ। এখানে কিন্তু তুমি এটাকে আরেকটু সমাধান এখানে করতে পারো, মানে এটা আরো সরল করতে পারো। সমাধান আমরা এখানে করবো না, কারণ সমাধান এখানে চাইনি, এক্স এর মান বার করতে বলেনি। আমরা এইভাবে রাখলেও ফুল মার্কস পেয়ে যাব, অথবা তোমরা এটাকে এইভাবে করতে পারো। এক্সটা এখানে লসগু হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে এক্স, আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9/20। তাহলে এখানে আমরা পাচ্ছি যদি কোনাকুনি গুণ করি তাহলে 9x ইকুয়াল টু 20 মাইনাস 20 ইন্টু এক্স স্কোয়ার। এটা হচ্ছে আড়াআড়ি আমরা গুণ করলাম, ঠিক আছে। এবার 20x স্কোয়ার 20টাকে এইদিকে নিয়ে চলে আসবো, তাহলে কত হয়ে যাবে, 20x স্কোয়ারটা প্লাস হয়ে যাবে, প্লাস 9x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তবে তোমরা মনে রাখবে যে আমরা এই প্রশ্নের জন্য এইভাবেও রাখতে পারবো উত্তর হিসাবে, আর এটাও রাখলেও আমরা ফুল মার্কস পাবো। পরের প্রশ্ন 4-5, এখানে বলা হচ্ছে 12 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, মানে এটা নির্ণয় করতে হবে। দেখো সরল সাধারণ স্পর্শক এটা কিরকম হয় দেখতে, যদি আমার কাছে এরকম দুটো বৃত্ত থাকে, একটা বৃত্ত এইরকম আর একটা বৃত্ত এইরকম, তাহলে সরল সাধারণ স্পর্শক দেখতে হবে এইরকম। এটা একটা সরল সাধারণ স্পর্শক আর এটাও একটা সরল সাধারণ স্পর্শক, ঠিক আছে। তাহলে এখানে এই প্রশ্ন অনুসারে এখানে বলা হচ্ছে যে 12 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তের একটা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। এই দুটো স্পর্শকের দৈর্ঘ্যই কিন্তু সমান হবে 15 সেন্টিমিটার করে। তো আমরা আপাতত ধরে নিচ্ছি যে এই স্পর্শকটা, যেখানে এই বৃত্তটার ব্যাসার্ধ আমি যে বিন্দুতে স্পর্শ করেছে স্পর্শকটা সেটাকে আমরা বলি স্পর্শবিন্দু, এটাকে ধরে নিচ্ছি পি, আর এই বিন্দুটাকে ধরে নিচ্ছি কিউ। তাহলে এই বৃত্তের কেন্দ্র যদি হয় C1 আর এই বৃত্তের কেন্দ্র হয় C2, তাহলে C1 থেকে পি যুক্ত করলে আমরা যেটা পাবো সেটা হলো ব্যাসার্ধ, এটা দিয়ে দিয়েছে 12 সেন্টিমিটার। আর একইভাবে C2 থেকে কিউ যদি যুক্ত করি তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, সেটা হবে 4 সেন্টিমিটার। এখন আমাদের নির্ণয় করতে হবে C1 C2, অর্থাৎ এই দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব C1 C2 আমাদের বার করতে হবে। এর জন্য আমাকে দিয়ে দিয়েছে PQ, অর্থাৎ এই যে স্পর্শকটা আছে এর দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, আর দিয়ে দিয়েছে C1P 12 সেন্টিমিটার, C2Q এটা হচ্ছে 4 সেন্টিমিটার। এবার তোমরা একটা জিনিস জেনে রাখো যে কোনো বৃত্তের উপর কোনো বিন্দুতে, ধরো এই বিন্দুতে আমি যদি একটা কোনো স্পর্শক অঙ্কন করি, আর এই স্পর্শ বিন্দু দিয়ে যদি কোনো একটা ব্যাসার্ধ অঙ্কন করি, তাহলে এই ব্যাসার্ধ সবসময় স্পর্শকের উপর লম্ব হবে, অর্থাৎ এটা 90 ডিগ্রি হবে। তাহলে এই জায়গায় তুমি দেখো C1Pটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা দেখো এটা হচ্ছে একটা স্পর্শক, যেটা হচ্ছে স্পর্শবিন্দু P। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি এই P বিন্দুতে যে কোণটা আছে এই কোণটার মান 90 ডিগ্রি।
একইভাবে এই কিউ বিন্দুতে যে কোণটা আছে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি যদি এই অংশটুকু যদি শুধু কেটে নিই তাহলে দেখো আমরা কি পাবো, তাহলে আমরা কি পাচ্ছি। আমি এখানে এই ছবিটা একটু আলাদা করে আঁকছি। এইরকম ভাবে দুটো রেখা আছে, এটা হচ্ছে C1, এটা হচ্ছে P, আর এখানে এটা হচ্ছে C2, এটা হচ্ছে Q। আমাদের C1 C2টা বার করতে হবে, এটা যেখানে PQটা দিয়ে দিয়েছে 15 সেন্টিমিটার। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার আমি করব কি, এই C2 থেকে PQ এর সমান্তরাল করে আমি এখানে একটা রেখা অঙ্কন করছি। এই রেখাটা অঙ্কন করলাম যেটা PQ এর সাথে সমান্তরাল। যাতে PQ এর সাথে যদি এটা সমান্তরাল হয় তাহলে এই বিন্দুটা আমি ধরে নিচ্ছি, ধরে নাও এটা R বিন্দু, তাহলে এইখানে যে RC2QP এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছি, এই চতুর্ভুজটা কিন্তু আয়তক্ষেত্র হচ্ছে, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয় এবং সমান্তরাল হয়। তাহলে এখানে দেখো এবং সাথে সাথে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এখানে PQ, এখানে এই দুটো কোণ 90 ডিগ্রি, এবং আমি এই C2 থেকে এটা যদি সমান্তরাল করে এই রেখাটা অঙ্কন করি তাহলে এই রেখাটার সাথে রেখাটা তো সমান্তরাল হচ্ছে এবং সাথে সাথে এই রেখাটার সাথে রেখাটা সমানও হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতেই পারি যে RC2 এটার পরিমাপও হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে এখানে আমি লিখব যে RC2 সমান্তরাল PQ। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে RC2QP হলো আয়তক্ষেত্র। তাহলে এই কোণটাও 90 ডিগ্রি আর এই কোণটাও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যদি আয়তক্ষেত্র হয় তাহলে আমি বলতেই পারি যে RC2 অর্থাৎ এই বাহুটার পরিমাপ আর স্পর্শক PQ এর পরিমাপ এই দুটো সমান হবে। তাহলে সেটা কত হবে? 15 সেন্টিমিটার। আরেকটা জিনিস দেখো, C2Q এটা হচ্ছে 4 সেন্টিমিটার আমরা জানি, আর এই টোটালটা কত? এই টোটালটা হচ্ছে 12 সেন্টিমিটার, তাই না? ছবিতে দেখে নাও, দেখো এই P থেকে C1টা এটা কত? 12 সেন্টিমিটার, আর Q থেকে C2 এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা 4, এটা হচ্ছে টোটালটা 12। এবার তার মধ্যে এটা যদি 4 হয় তাহলে এখানে এই পরিমাপটাও তো 4 হবে, তাহলে বাকি যেটা থাকলো 8 সেন্টিমিটার এটা হচ্ছে C1R হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখবো যে PR এটাও সমান হবে এই বাহুটার সাথে, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, তাহলে C2Q এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা লিখবো যে C1R এটা কত হচ্ছে? তাহলে এটা হচ্ছে 12 - 4 = 8 সেন্টিমিটার। এবার দেখো এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি C1R C2, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা দেখো একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো, লক্ষ্য করো, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের C1 C2টা হচ্ছে অতিভুজ, কারণ এটা 90 ডিগ্রির বিপরীত বাহু। তাহলে আমাদের অতিভুজ বার করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র যদি আমি ফেলে দিই তাহলে আমরা বলতেই পারি যে C1 C2 পরিমাপটা হবে, বর্গমূলের ভেতরে আমরা লিখব যে লম্ব স্কোয়ার C1R হোল স্কোয়ার প্লাস ভূমি অর্থাৎ RC2 হোল স্কোয়ার, মানগুলো বসিয়ে দাও, ক্যালকুলেশন করো, পেয়ে যাবে। C1R এর মান কত? 8 সেন্টিমিটার, তাহলে 8 স্কোয়ার প্লাস RC2, দেখো RC2 কত? 15 সেন্টিমিটার, তাহলে এখানে বসিয়ে দাও 15 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার মানে 64, 15 স্কোয়ার মানে 225, যোগ করলে আমরা কত পাবো? 289 পাবো। এবার 289 বর্গমূল কত? 17, তাহলে 17 সেন্টিমিটার। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেল 17 সেন্টিমিটার। পরের প্রশ্ন, ABC কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। যদি AB 5 সেন্টিমিটার, BC 7 সেন্টিমিটার এবং CA 6 সেন্টিমিটার হয় তাহলে A কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো ছবিটা আঁকলেই আমরা কিন্তু এটা সমাধান করে নিতে পারবো। ABC কেন্দ্র বিশিষ্ট তিনটে বৃত্ত আছে যেটা পরস্পরকে বহিঃস্পর্শ করছে, মানে এরকম ধরে নাও তিনটে বৃত্ত বহিঃস্পর্শ করবে, ঠিক আছে, মানে এইভাবে স্পর্শ করবে। এখানে দেখো BCর পরিমাপটা সব থেকে বেশি, তাহলে এখানে আমি যে বৃত্তটা বড় সেই বৃত্তের কেন্দ্রটাকে এখানে B লিখছি, আর এইটাকে ধরে নাও C, আর এই বৃত্তের কেন্দ্রটাকে ধরে নাও A। এখানে BCর যে পরিমাপটা হচ্ছে এইটা হচ্ছে 7 সেন্টিমিটার, এটা আমরা ধরে নিচ্ছি 7। AB হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এই পরিমাপটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর AC পরিমাপ বা C এর পরিমাপটা হচ্ছে 6 সেন্টিমিটার।
এইবার বলছে এ কেন্দ্র বিশিষ্ট এই যে বৃত্তটা আছে এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত হবে, অর্থাৎ আমাদের বার করতে হবে এইখান থেকে এতটা বা এইখান থেকে এতটার পরিমাপ আমাদের বার করতে হবে। দেখো কিভাবে করছি আমরা। এটা দিয়েছে 7 সেন্টিমিটার, এটা দিয়েছে 5 সেন্টিমিটার, এটা দিয়েছে 6 সেন্টিমিটার। তো আমি যদি ধরে নিই এই যে বৃত্তটা আছে এই বৃত্তের ব্যাসার্ধ R1, ঠিক আছে, এই বৃত্তের ব্যাসার্ধ আমরা কি ধরবো R1, আর R1 এই বৃত্তের ব্যাসার্ধ R2 আর এই বৃত্তের ব্যাসার্ধ R3। তাহলে আমরা যদি ধরে নিই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো তো এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা এটা হচ্ছে R1, আর এইখান থেকে এতটা এটা হচ্ছে R2, একইভাবে এইখান থেকে এতটা এটা হচ্ছে R3, তাহলে এখান থেকে এতটাও হচ্ছে R3, আর এইখান থেকে এতটা হচ্ছে R1। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি, দেখো R1 প্লাস R2 ইকুয়ালস টু 7, R1 প্লাস R2, এই R1 আর R2 কে যোগ করলে আমরা কি পাবো 7 পাবো। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। একইভাবে R2 প্লাস R3, R2 প্লাস R3 যোগ করলে আমরা কত 6 পাবো। আর এখানে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R3, তাহলে R1 প্লাস R3 যোগ করলে আমরা পাবো 5। আমাদের বার করতে হবে কি, আমাদের বার করতে হবে R3, ঠিক আছে, R3 বার করতে হবে। এবার দেখো তাহলে আমরা কি করে এটাকে করব। R3 বার করতে গেলে আমাদের সবার প্রথমে কি করতে হবে, এই দুটো সমীকরণ থেকে এই দুটো সমীকরণকে আমরা প্রথমে বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে R2 এটা কেটে যাবে, তাহলে R1 আর R3 এর মধ্যে একটা সমীকরণ বেরোবে এবং সেই সমীকরণের সাথে এই সমীকরণটাকে সমাধান করে R3 এর মানটা বার করব। তাই আমি সবার প্রথমে কি করব, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা বাদ দেব। তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে R1 প্লাস R2 ইকুয়ালস টু 7, আর 2 নম্বর সমীকরণ হচ্ছে R2 প্লাস R3 ইকুয়ালস টু 6। আর এখানে অবশ্যই তুমি এখানে লিখে দেবে, ঠিক আছে, সেটা কি লিখবে যে R1 R2 R3 টা কি কি সেটা লিখে দেবে। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R3, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ R1, আর সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ R2। এইবার এখানে তুমি এটাকে সমাধান করো, তাহলে বিয়োগ করলে এখানে চিহ্ন পাল্টাবে, ঠিক আছে। তাহলে দেখো R2 প্লাস আছে R2 মাইনাস আছে, তাহলে এটা কেটে গেল। এবার এখানে তাহলে থাকছে R1 আর এখানে হচ্ছে মাইনাস R3 ইকুয়ালস টু 7 মাইনাস 6 মানে 1। তাহলে এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণটার সাথে যদি আমি এই 3 নম্বর সমীকরণটাকে যদি যোগ করি তাহলে R3 কেটে যাবে, তাই আমি কি করবো এখানে বিয়োগ করব, ঠিক আছে। তাহলে এই 4 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ এই দুটো সমীকরণকে বিয়োগ করবো। তাহলে এরপর আমি লিখবো 3 নম্বর সমীকরণ থেকে 4 নম্বর সমীকরণ বাদ দিচ্ছি। তাহলে বাদ দিলে আমরা কি পাবো, দেখো 3 নম্বর সমীকরণটা আমরা লিখছি R1 প্লাস R3 ইকুয়ালস টু 5, আর এর নিচে লিখবো R1 মাইনাস R3 ইকুয়ালস টু 1। যদি যোগ করতাম তাহলে এখানে R3 কেটে যেত, কিন্তু আমাদের R3 তো লাগবে, আমাদের বার করতে হবে, কারণ R3 হচ্ছে এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ। তাই এখানে আমরা বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে R1 কেটে গেল, তাহলে বের হচ্ছে 2R3 ইকুয়ালস টু 4। তাহলে এখান থেকে পাচ্ছি 2 আর 4 কেটে দাও, তাহলে R3 ইকুয়ালস টু 2 সেন্টিমিটার, অর্থাৎ এই কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। তাহলে এই প্রশ্নের উত্তর 2 সেন্টিমিটার। পরের প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা এর মান কত। তো এটা খুবই সহজ অঙ্ক, আমাদের মান বার করতে হবে। এটার মান বার করতে গেলে আমাদের যে দুটো জিনিসের মান লাগবে সেটা হলো আলফা প্লাস বিটা আর আলফা বিটা। এই দুটোর মান আগে আমাদের বার করতে হবে, তারপর আমরা এইটার মান বার করব, ঠিক আছে। তো আমরা এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণের যে সাধারণ রূপ মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করব। তাহলে লিখব এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়ালস টু 0। এই সমীকরণটাকে আমরা কি করব, তুলনা করছি, এটা তুলনার চিহ্ন দেবো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এর সাথে যদি তুলনা করি তাহলে আমরা কি কি পাচ্ছি, এ ইকুয়ালস টু পাচ্ছি 1, বি ইকুয়ালস টু পাচ্ছি -5 আর সি ইকুয়ালস টু পাচ্ছি 1, ঠিক আছে। এখন আমরা আলফা আর বিটা যেহেতু এই সমীকরণটার দুটো বীজ, তাহলে এই দুটো বীজের যোগফল মানে আলফা প্লাস বিটা কি হবে, তাহলে এবার লিখবো আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি, যার সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ। এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি, মাইনাস বি বাই এ। এটা হচ্ছে দুটো বীজ, তাহলে তার যোগফল হবে আলফা প্লাস বিটা।
এবার আমরা এখানে মানটা বসি মাইনাস, বি এর মান হচ্ছে -5 বাই এ এর মান হচ্ছে 1, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 5। তাহলে আমরা কি পেলাম, আলফা প্লাস বিটার মান পেলাম 5। এবার আমরা আলফা আর বিটার গুণফল বার করবো, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল বার করবো। বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ, ঠিক আছে। এবার সি এর মান কত 1, এর মান কত 1, তাহলে আমরা কি পেলাম এখান থেকে আলফা বিটা ইকুয়ালস টু 1, 1 কে 1 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1। এরপর আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বার করবো, এটা আমাদের লাগবে, ঠিক আছে। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রতে ফেলে দেবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই হিসাবে তাহলে আমি এখানে বলবো যে এটা হবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এইবারে আমরা আলফা প্লাস বিটার মান বসিয়ে দিই, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2, আলফা বিটার মান বসিয়ে দিই 1, তাহলে 5 স্কোয়ার মানে 25, আমরা সবাই জানি এটা হচ্ছে 2, তাহলে কত হলো 23। এরপর আমাদের যেটা বার করতে দিয়েছে সেটা বার করব, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক একটা, আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা। এবার আমরা এখানে যদি লসগু করি তাহলে আলফা বিটা লসগু হলো। এবার বিটা দিয়ে যদি আলফা বিটাকে যদি ভাগ করি তাহলে বিটা বিটা কেটে গেল, তাহলে থাকছে আলফা। এই ভাগফলটার সাথে আমাদের এই উপরের সংখ্যাটাকে গুণ করতে হয়, তাহলে আলফার সাথে আলফা গুণ করলে আলফা স্কোয়ার প্লাস, এবার আলফা বিটাকে এবার যদি আলফা দিয়ে ভাগ করি তাহলে বিটা হচ্ছে ভাগফল, সেই বিটার সাথে বিটাকে গুণ করবো, তাহলে কত হবে বিটা স্কোয়ার। এবার দেখো তোমরা বুঝতে পারছো কেন আমি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বার করেছি, এই কারণে, কারণ এইটার মান বার করতে গেলে আমাদের এইটা লাগবে। এবার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান 23 আর আলফা বিটার মান 1, তাহলে আমরা কি পেলাম 23। তাহলে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফার মান 23, অর্থাৎ এটাই হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, একটি গোলকের, হচ্ছে 8 নম্বর প্রশ্ন, একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। বক্রতল মানে গোলকের একটাই তল আছে এবং সেটাই কিন্তু বক্রতল, এই বাইরের যে তলটা এটাকেই বলা হচ্ছে বক্রতল। তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। এই গোলকটা যদি ব্যাসার্ধ আমরা আর ধরি তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তো এই গোলকের ব্যাসার্ধটা 50% বাড়িয়ে দিয়েছে, বাড়ালে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে। খুব সহজই একটা ব্যাপার, আমি যদি ব্যাসার্ধটা বাড়িয়ে দিই তাহলে এই বলটা আগের থেকে এখন কি হবে বেড়ে যাবে, তাহলে বলটা যদি আগের থেকে বড় হয়ে যায় তাহলে তার ক্ষেত্রফলটাও বেশি হবে, তাহলে সেটা কতটা বাড়বে, শতকরা কত বাড়বে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আগে আমাকে দেখতে হবে যে আগে বক্রতলের ক্ষেত্রফল কত ছিল আর এখন বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে। 50% বাড়িয়ে দেওয়া মানে অর্ধেক বাড়িয়ে দেওয়া। যেমন আমি যদি ধরে নিই এই গোলকটার ব্যাসার্ধ 2r, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, 2r ধরতে পারো বা 2x ধরতে পারো। তো এই গোলকটার ব্যাসার্ধ ধরে নাও 2x ধরো, ঠিক আছে, 2x, এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে 2x। তাহলে এই গোলকটার এই বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4 পাই ইন্টু আর স্কোয়ার। এবার আর স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার, তাহলে 4 পাই ইন্টু 2x এর হোল স্কোয়ার, এইটা হলো। এবার এটাকে তুমি একটু ক্যালকুলেশন করো, এখানে কত হচ্ছে 4x স্কোয়ার মানে কত হলো 16 পাই এক্স স্কোয়ার। এখানে আমি 2x কেন ধরেছি তোমরা এক্ষুনি বুঝতে পারবে। দেখো এরপরে আমি এই গোলকটার ব্যাসার্ধটাকে কি করেছি 50% বাড়িয়ে দিয়েছি। 50% বাড়িয়ে দেওয়ার মানে হলো, ধরো কোনো জিনিসের দাম যদি 100 টাকা হয় তাহলে 50% বেড়ে যাওয়া মানে 50 টাকা বেড়ে যাওয়া, মানে এর অর্ধেকটা বেড়ে যাওয়া, তাহলে বেড়ে কত হবে, বেড়ে হবে 150। তাহলে সেই হিসাবে যদি ব্যাসার্ধ যদি 2x হয় তাহলে বাড়বে কতটা, 50% বাড়ার মানে x বাড়বে, তাহলে বেড়ে হবে কতটা 3x হবে, 2x প্লাস x মানে 3x। তো এটা আমি x যদি ধরতাম তাহলে এটা x বাই 2 বাড়তো, তাহলে এটা ভগ্নাংশ হতো, ভগ্নাংশ হলে ক্যালকুলেশন করতে অসুবিধা হয়, এই কারণে আমি এখানে 2x ধরেছি। ঠিক আছে, বোঝাতে পারলাম? যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে। দেখো তাহলে এবার আমি কি করব, এখন ব্যাসার্ধ এবার এখানে কি করছে 50% বাড়ানো হয়েছে, ব্যাসার্ধটা হচ্ছে 50% বাড়ানো হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে বাড়ানো হচ্ছে। তাহলে ব্যাসার্ধ যদি 50% বাড়ানো হয় তাহলে গোলকটা বড় হয়ে যাবে, এই গোলকটা বড় হয়ে যাবে।
আর তার ব্যাসার্ধ কত হয়ে যাবে? এর ব্যাসার্ধ হয়ে যাবে 3x, ঠিক আছে, 3x। তাহলে এবার লিখবো, তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ হবে, এখানে এটাকে লিখবো, নতুন গোলকের ব্যাসার্ধ হবে 2x প্লাস x ইকুয়ালস টু 3x, এত একক। এরপরে আমরা কি করব? আমরা এই গোলকটার বক্রতলের ক্ষেত্রফল বার করব। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। তো বক্রতলের ক্ষেত্রফল 4 পাই ইন্টু 3x এর হোল স্কোয়ার, মানে ব্যাসার্ধের হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 4 পাই ইন্টু এখানে হচ্ছে 9x স্কোয়ার, এত বর্গ একক, এত বর্গ একক, এখানেও বর্গ একক, ক্ষেত্রফল সবসময় বর্গ হবে, ঠিক আছে। এবার এখানে কত হচ্ছে? তাহলে 36 পাই এক্স স্কোয়ার বর্গ একক। এবার তাহলে দেখো, আগে ছিল 16 পাই এক্স স্কোয়ার, এখন হয়ে গেছে 36 পাই এক্স স্কোয়ার। তাহলে কতটা বেড়েছে? তাহলে এটা থেকে এটা মাইনাস করে দেবো। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 36 পাই এক্স স্কোয়ার মাইনাস 16 পাই এক্স স্কোয়ার, এত বর্গ একক। তাহলে এখানে বিয়োগ করো, তাহলে কত হবে? 20 পাই এক্স স্কোয়ার, এত বর্গ একক ক্ষেত্রফল বেড়েছে। এবং এই যে বৃদ্ধিটা হয়েছে, পূর্বে কত ছিল? এত, তাহলে এতর তুলনায় এতটা বেড়েছে। তাহলে শতকরা বার করতে গেলে আমরা কি করব? 100 দিয়ে গুণ করব। তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়, শতকরা বৃদ্ধি পায়, তাহলে এতটা বেড়েছে, বাড়ার পরিমাণটা আমরা উপরে লিখবো। তাহলে এই বাড়াটা তুলনা করছি এর সাথে, প্রথমে এত ছিল, তাহলে এর সাথে তুলনা করতে হবে, তাহলে বাই দিয়ে 16 পাই এক্স স্কোয়ার লিখবো, আর 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজে পাবো, ঠিক আছে। তাহলে এখানে পাই পাই কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল। এবার যদি 4 দিয়ে কাটো, 4 4 16, 4 5 20, 4 দিয়ে কাটো 4 25 100, অর্থাৎ 125। তাহলে কতটা বাড়ছে? 125%, ঠিক আছে। তাহলে বৃদ্ধি পায় 125%। তাহলে এই প্রশ্নের উত্তর এইটা। পরের প্রশ্ন 4-9, একটি ঘনকের ভিতরের সর্বাধিক 6√3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দণ্ড রাখা যায়, ঘনকটির আয়তন কত? দেখো, ঘনকের ভিতর সব থেকে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হবে ওই ঘনকটার কর্ণের দৈর্ঘ্যের সমান। আমি একটু ছবি এঁকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। ধরে নাও তোমার কাছে এরকম একটি ঘনক আছে, তো এই যে ঘনকটা, এই ঘনকের মধ্যে সব থেকে বড় দৈর্ঘ্যের যে দণ্ডটা তুমি রাখতে পারবে সেটা কিভাবে রাখবে? দেখো, উপরে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত দিকের ভূমিতে যে একটা বিন্দু আছে, এই বিন্দু যুক্ত করলে এই যে রেখাটা পাচ্ছি, এটা কিন্তু সব থেকে বড় মাপের দণ্ড। অথবা তুমি এটাকে ধরতে পারো, এখান থেকে এর বিপরীত দিকে এই বিন্দুটা, এটা হচ্ছে সব থেকে বড় মাপের দণ্ড, আর এটাকেই আমরা বলি এই ঘনকের কর্ণ, ঠিক আছে। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, এটা সূত্র হচ্ছে a√3 এত একক। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3, সেটা ইকুয়ালস টু এখানে দিয়ে দিয়েছে 6√3। এখানে এটা কি? এটা হচ্ছে এই ঘনকটার প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য, এখানে লিখে দেবে, ঠিক আছে। এ হচ্ছে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য। তাহলে এখানে √3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা কি পেলাম? a ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। এবার হচ্ছে ঘনকটার আয়তন কত? দেখো, ঘনকটার আয়তন মানে এর ভিতরে কতটা জায়গা আছে, সেই জায়গার পরিমাণটা আমরা বলি আয়তন। তাহলে আয়তনের সূত্র হচ্ছে বাহুর কিউব, অর্থাৎ
এ কে কিউব করে দিলেই আমি পেয়ে যাব ঘনকের আয়তন। তাহলে ঘনকের আয়তন হবে, এটা হচ্ছে বইয়ের অঙ্ক, ঠিক আছে, বইতে আছে তোমাদের এক্সারসাইজ 4-এ। তো ঘনকের আয়তন হচ্ছে এ কিউব, অর্থাৎ 6-এর কিউব, এত সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। 6-এর কিউব মানে 6 ইন্টু 6 ইন্টু 6, অর্থাৎ 36 ইন্টু 6, তাহলে 216। তাহলে 216 সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 4-10, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 88 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 2 ডেসিমিটার। এখানে ডেসিমিটার এককে দিয়েছে আর তির্যক উচ্চতা দিয়েছে। শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত? দেখো, পরিমিতির অঙ্ক কিন্তু সবসময় সূত্র নির্ভর অঙ্ক হয়, তাই তোমরা খুব ভালো করে সূত্রগুলো মুখস্থ করবে, নাহলে কিন্তু পরিমিতির অঙ্ক করতে পারবে না। তো এরকম একটি শঙ্কু আছে, এই শঙ্কুটার আমি যদি ধরে নিই যে এর ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, তির্যক উচ্চতা এল, তাহলে এখানে দিয়েছে এই যে ভূমিটা দেখতে পাচ্ছি, ভূমিটা হচ্ছে শঙ্কুর ভূমি সবসময় বৃত্তাকার হয়, ঠিক আছে। তাহলে এই ভূমির পরিধি অর্থাৎ বৃত্তের পরিধি, আমরা সবাই জানি বৃত্তের পরিধি কত হয়, 2πr। তো সেই 2πr এর মান দিয়ে দিয়েছে 88 সেন্টিমিটার। আর তির্যক উচ্চতা অর্থাৎ এই যে বাঁকা যে উচ্চতা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দিয়ে দিয়েছে 2 ডেসিমিটার। এবার 2 ডেসিমিটার মানে কত হয়, 20 সেন্টিমিটার, ঠিক আছে। এই দুটো তথ্য দিয়ে দিয়েছে। আর আমাদের চেয়েছে এই বক্রতলের ক্ষেত্রফলটা, এই বাঁকা যে তলটা দেখতে পাচ্ছি, এই বাঁকা তলটার ক্ষেত্রফল। এই বাঁকা তলের ক্ষেত্রফলের সূত্র হয় পাই ইন্টু আর ইন্টু এল, অর্থাৎ পাই আর এল আমাদের বার করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো আর ইকুয়ালস টু শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, এল ইকুয়ালস টু শঙ্কুর তির্যক উচ্চতা। আর এখানে তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে 2 ডেসিমিটার, যেটা হচ্ছে 20 সেন্টিমিটারের সমান, আর দিয়ে দিয়েছে 2πr, যেটা 88 সেন্টিমিটার। এবার আমরা কি করব, পাইআর এর বার করব। দেখো খুব সহজ, অঙ্কটা খুবই সহজ। এই 2πr কে মানে ভূমির পরিধির সাথে যদি আমরা তির্যক উচ্চতা গুণ করি, তাহলে কি পাবো, 2πr ইন্টু এল ইকুয়ালস টু 2πr এর মান কত, 88, আর এল এর মান কত, 20। তাহলে এই দুটো মানকে আমরা গুণ করে দিলাম। তাহলে এখানে যেটা পাবো, দেখো 2টার পরের স্টেপে আমরা এদিকে নিয়ে চলে আসলাম। তাহলে আমরা কি পাচ্ছি, পাইআর এল ইকুয়ালস টু 88 ইন্টু 20/2। আর এই পাইআর এর মানেই তো বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এটা মানেই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখানে কত পাচ্ছি, তাহলে 880। তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল 880 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। ক্ষেত্রফল সবসময় বর্গ একক হবে, তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং পার্শ্বতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার হলে চোঙটির আয়তন কত? দেখো, এরকম একটি চোঙ আছে, তো এই চোঙের আমি যদি ধরে নিই যে এর ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, আমি যদি ধরে নিই এটা ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, আর এর উচ্চতাটা এখানে দিয়ে দিয়েছে এইচ ইকুয়ালস টু 14 সেন্টিমিটার। আর কি দিয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এই যে বাঁকা তলটা, এই তলটাকে বোঝানো হচ্ছে। তো এই পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটা সূত্র হয় 2πr ইন্টু এইচ, এটার মান দিয়ে দিয়েছে 264। তাহলে আমাদের আয়তন বার করতে বলেছে। এবার আয়তনের সূত্র হয় পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো, আয়তন বার করতে গেলে আমার আর এর দরকার আছে, ঠিক আছে, আর এর মান দরকার, কারণ এইচ তো দিয়েই দিয়েছে এখানে 14। তাহলে আর এর মান আমাদের বার করতে হবে, এবং সেটা বেরোবে কোথা থেকে, এই সমীকরণটা থেকে। এখানে আমরা পায়ের মান বসিয়ে দেবো, এইচ এর মান বসিয়ে দেবো, তাহলে আর এর মানটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে সেখান থেকে আর বার করার পরে তারপর এখানে আর এর মান এবং এইচ এর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাবো আয়তন। তাহলে এখানে আমরা আর ইকুয়ালস টু ধরে নিচ্ছি চোঙের ভূমির ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে, এটা হচ্ছে আমরা ধরি, ঠিক আছে, এইচ হচ্ছে চোঙের উচ্চতা, যেটা এখানে দিয়ে দিয়েছে 14 সেন্টিমিটার।
তাহলে এখানে আর কি দিয়েছে, 2 পাই আর এইচ ইকুয়ালস টু 264, এটা হচ্ছে প্রদত্ত মানে দেওয়া আছে। এবার এখানে আমি মানটা বসিয়ে দেবো, 2 ইন্টু পাইয়ের মান হচ্ছে 22/7, আর এর মান বার করব, আর এইচ এর মান হচ্ছে 14 ইকুয়ালস টু 264। এবার এখানে তোমরা ক্যালকুলেশন করো, ভিডিওটা এই জায়গাটা পজ করে দাও, পজ করে নিজেরা ক্যালকুলেশন করে আর এর মানটা বার করো, ঠিক আছে? তারপর যদি না পারো তখন আমার এখানে এই আমি যেটা করছি সেটা দেখে নিও, আগে ভিডিওটা পজ করো। তাহলে এখানে 7 7 দুগুণে 14, তাহলে আর ইকুয়ালস টু কত হলো 264, আর এই তিনটে নাম্বারই উপরে আছে, ঠিক আছে? তাহলে যখন আমরা এদিকে নিয়ে আসবো তিনটে নাম্বারই কিন্তু ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে। এবার এখানে কাটাকুটি করো, 2 দিয়ে 1 3 2, আবার 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 1 6 দুগুণে 12, এবার 22 3 66 হয়। তাহলে আমরা পেয়ে গেলাম আর এর মান কত, 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এবার আমরা আয়তন বার করব। তাহলে এবার আয়তন বা ঘনফল, তাহলে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে 22/7 ইন্টু, এখানে তোমরা পাই হিসাবেও রাখতে পারো, ঠিক আছে? পাইয়ের জায়গায় 22/7 না লিখলেও তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। আর এর মান কত 3, তাহলে 3 এর স্কোয়ার ইন্টু এইচ এর মান কত 40, তাহলে এখানে 7 আর এখানে 14 কেটে গেল, তাহলে এখানে আসছে 22 ইন্টু 9 ইন্টু 2, অর্থাৎ এখানে হচ্ছে 18, 22 ইন্টু 18, তাহলে গুণ করো 22 ইন্টু 18, আর 2 16, হাতে 1 আর 2 16 কে 17, 176, আর এদিকে হচ্ছে 2 2, তাহলে 6 9 3 396, এবং আয়তনের এককে সবসময় ঘন হবে, ঠিক আছে? তাহলে ঘন সেমি, ঘন সেমি, ঘন সেমি, তার মানে হচ্ছে 396 ঘন সেমি। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। শেষ প্রশ্ন 4 দাগের 12, যদি x ইকুয়ালস টু 3 প্লাস 2√2 হলে x প্লাস 1/x ইকুয়ালস টু কত? তাহলে এটার মান বার করতে গেলে আমরা দেখতেই পাচ্ছি আমাকে যেটা বার করতে হবে প্রথমে 1/x, x তো দেওয়াই আছে, তাহলে 1/x বার করতে হবে। তাহলে 1/x মানে হচ্ছে x এর অনন্যক, ঠিক আছে? x এর অনন্যক, তাহলে x যদি 3 প্লাস 2√2 হয়, তাহলে এর নিচে 1 আছে, এর নিচেও 1 আছে, তাহলে এটাকে যদি উল্টে দাও তাহলে এইদিকে উল্টে দিতে হবে, তাহলে 1/x কি পাবো, 1/x ইকুয়ালস টু পাবো 1/3 প্লাস 2√2। এবার এটাকে আমরা হরের করণী নিরসন করব। এবার হরের করণী নিরসন করতে গেলে আমরা কি করব, এই যে হর মানে এই যে 3 প্লাস 2√2 আছে, এইটার করণী নিরসক উৎপাদক দিয়ে উপর নিচে গুণ করব, আর এই করণী নিরসক উৎপাদক হবে 3 মাইনাস 2√2। তাহলে এই রাশিটা দিয়ে আমি উপরেও গুণ করব, নিচেও গুণ করব। এবার একের সাথে যখন কোনো সংখ্যাকে গুণ করা হয় তখন সেই সংখ্যাটাই হয়, যেমন 5 ইন্টু 1 কত হয়, 5 হয়। তাহলে এইটা ইন্টু এত, তাহলে কত হবে, এটাই হবে, ডিভাইডেড বাই, এখানে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা পড়ে যাচ্ছে, তুমি যদি 3টা পাবো a, এটা যদি পাবো b, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বির জায়গায় আমরা কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর জায়গায় আমরা কি লিখি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তার মানে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2√2 এর হোল স্কোয়ার। তাহলে উপরে যাওয়া হচ্ছে 3 মাইনাস 2√2, আর নিচে দেখো 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2√2 এর হোল স্কোয়ার মানে হয় 2√2 ইন্টু 2√2, অর্থাৎ দুবার গুণ করবো। এবার 2 এর সাথে 2 গুণ করতে হবে 4, আর √2 এর সাথে √2 গুণ করলে কত হবে, একটা 2 হবে, তাহলে কত হলো 8 হলো। এবার 9 থেকে 8 বাদ দিলে 1, তাহলে 1 হলে আমি নিচে ওটা লিখবো না, তাহলে আমরা পাচ্ছি 3 মাইনাস 2√2, এটা কার মান পেলাম, 1/x এর মান পেলাম, আর x এর মান দেওয়াই আছে। এবার আমরা দুটো মানকে যোগ করলেই পেয়ে যাবো x প্লাস 1/x, তাহলে x প্লাস 1/x, এবার x এর মান কত বসিয়ে দিই, এইটা প্লাস 1/x এর মান কত, এইটা, তাহলে এখানে এইটা এটা কেটে গেল, তাহলে 3 আর 3 যোগ করলে 6, তাহলে এই প্রশ্নের উত্তর কত 6।